সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, জব এক্সাম মেট বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট নিয়োগ পরীক্ষা 2025-এর অধীনে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে। এর সময় ছিল 90 মিনিট, পূর্ণমান ছিল 70, আর পরীক্ষাটা হয়েছে 18 এপ্রিল 2025 তারিখে। তো এই পরীক্ষার প্রশ্ন সমাধানের শুরুতেই গণিত দিয়ে শুরু হয়েছে। তো চলুন আমরা তাহলে শুরু করি। টেলিফোন কলের সংখ্যা 5টি, প্রতি কলের মূল্য 6 টাকা, এর ভাড়া 220 টাকা, ভ্যাট 10% হলে ভ্যাটের পরিমাণ কত, এবং প্রতিদিন গড়ে 2টি করে কল করলে 2009 সালের ফেব্রুয়ারি মাসের টেলিফোনের বিল বাবদ কত খরচ হবে। তা আমরা এটা স্টেপ বাই স্টেপ দেখি। তো এখানে আপনার প্রথমে ক নম্বরে আমরা সমাধানে আসি। প্রথমে বলছে যে টেলিফোনের কলের সংখ্যা হচ্ছে 5টা আর প্রতি কলের মূল্য হচ্ছে 6 টাকা। তাহলে কলের আপনার মোট মূল্য কত হবে? কলের হচ্ছে মোট মূল্য যদি আমরা হিসাব করি তাহলে হচ্ছে আপনার 5টা কল 6 টাকা করে দাম, তার মানে হচ্ছে 30 টাকা। আচ্ছা, এখন বলছে ভ্যাট কত। তাহলে আমরা যদি ভ্যাটের হিসাব করি তাহলে 30 টাকার ওপরেই আপনার হচ্ছে ভ্যাট ধরা হবে, কারণ হচ্ছে যে ভাড়ার উপরে তার ভ্যাট হবে না। 30 টাকা 10%, তাহলে এটা হবে হচ্ছে 30 গুণন 10 ভাগ হচ্ছে 100। তাহলে শূন্যগুলো সব ক্যান্সেল করে দিলে 3 টাকা হচ্ছে আপনার ভ্যাট হচ্ছে, মানে ওই দিনের ভ্যাট আর কি 3 টাকা। এরপরে খ নম্বরে এসে বলছে যে 2009 সালের ফেব্রুয়ারি মাস। তাহলে 2009 সালের ফেব্রুয়ারি মাস মানে হচ্ছে আপনার 28 দিনে মাস ছিল। 9 সাল তো আর লিপ ইয়ার না, তাহলে লিপ ইয়ার না হলে 28 দিনে। তাহলে হচ্ছে সেই মাসে মোট কলের মূল্য কত হবে? মোট কলের মূল্য আমরা হিসাব করি। এখানে হচ্ছে 28 দিনে মাস, প্রতিদিন 2টা করে কল, একটা কলের দাম হচ্ছে 6 টাকা। তাহলে 28 দুগুণে 56, 56 6 56 হচ্ছে 336 টাকা। 336 টাকা হচ্ছে আপনার কলের মূল্য। তাহলে এটার সাথে ভ্যাট হবে কত টাকা? এই 336 টাকা 10%, অর্থাৎ এটার ভ্যাট হবে 33 টাকা 6 পয়সা, 60 পয়সা। আচ্ছা, এখন এটার ভাড়া কত? ভাড়া হচ্ছে 220 টাকা। তাহলে আমি যদি বলি মোট খরচ, টেলিফোনের মোট খরচ আপনার ওই মাসে কত হবে? তাহলে আপনার এই 336 টাকা হচ্ছে কল খরচ, আর 33 টাকা 60 পয়সা হচ্ছে ভ্যাটের খরচ, আর 220 টাকা হচ্ছে ভাড়া। তাহলে এই হচ্ছে কত আপনার 330, আর 220 হচ্ছে 550, আর হচ্ছে 33.6 আর আপনার 6, তার মানে 389 টাকা, 589 টাকা 60 পয়সা হবে হচ্ছে মোট খরচ। এই হচ্ছে এই 1 নম্বর প্রশ্নের উত্তর। এরপর আমরা 2 নম্বর প্রশ্নে যাই। বলছে একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে 7,200 টাকা ব্যয় হয়। ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে 576 টাকা কম খরচ হতো। তাহলে ঘরটি প্রস্থ কত? তাহলে 576 টাকা খরচ হচ্ছে যখন প্রস্থ 3 মিটার কম, তাই না? 3 মিটার কম, বা আমরা বলতে পারি 3 মিটারের ব্যবধানের কারণে 576 টাকা কম খরচ হচ্ছে। তাহলে 1 টাকা কম, 1 টাকা হবে 3/576, আর আমাদের 7,200 টাকা যেটা আছে, তাহলে এটা 3 গুণন 7,200 ডিভাইডেড বাই 576।
আচ্ছা, তাহলে এটা আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে আপনার 3 দিয়ে কাটলে 3 একে 3, 3 নং 27, আর হচ্ছে আপনার 3 দোকানে 6, 192। 192 দিয়ে এটাকে যদি আমরা কাটি তাহলে হবে 37.5 মিটার। তার মানে এইটাই হচ্ছে আমাদের টোটাল প্রস্থ, 37.5 মিটার। আচ্ছা, এরপরে হচ্ছে একটা প্রশ্ন ছিল হচ্ছে আপনার মান নির্ণয়ের। তো এখানে প্রশ্নটা বলেছে যে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 5 প্লাস 2√6। তো এইটাকে আমরা হচ্ছে প্রথমে বা এক্স স্কোয়ার প্লাস এই 5টাকে আমরা এক্স স্কোয়ার ইকুয়াল টু এই 5টাকে আমরা 3 প্লাস 2√6 প্লাস 2 এইভাবে ভেঙে ফেলব। এখন হচ্ছে বা এখানে আমরা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু এইটাকে লিখব √3 তারপরে হোল স্কোয়ার, এটাকে লিখব 2 ইন্টু √3 ইন্টু √2, আর এটাকে লিখব হচ্ছে √2 টোটালটার পরে হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে √3 প্লাস হচ্ছে √2 তারপরে হচ্ছে হোল স্কোয়ার। উভয় পাশ থেকে স্কোয়ার তুলে দিলে এক্সের মানটা হবে √3 প্লাস √2। এইটা থেকে আমরা 1/x এর মানটা বের করব। তাহলে 1/x এর মানটা কত হবে? আমরা জানি 1 তাহলে √3 প্লাস √2 হবে। এবার আমরা উপর নিচে উভয়কে আপনার মাইনাস ফাংশন দিয়ে গুণ করব, অর্থাৎ √3 নিচে প্লাস আছে তাহলে আমরা হচ্ছে উপরে মাইনাস দিয়ে গুণ করে দেব। তাহলে এটা a প্লাস b মাইনাস b সূত্র হয়ে যাবে, অর্থাৎ √2 মাইনাস হোল স্কোয়ার। তাহলে √3 থেকে √2 যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে 1 থাকবে, অর্থাৎ √3 মাইনাস √2 হচ্ছে আমাদের আলটিমেট থাকবে। এখন আমরা হচ্ছে x প্লাস 1/x এর মানটা বের করে নেব, অর্থাৎ √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2, √2 কাটা গেল, তাহলে x প্লাস 1/x এর মান আলটিমেট থাকে হচ্ছে 2√3। তো এই 2√3 আমাদের কাজে লাগবে। x প্লাস 1/x এর মানটা যে 2√3 বের হলো, এইটা দিয়ে আমরা এখন বাদবাকি কাজগুলো হচ্ছে সম্পন্ন করব। আচ্ছা, তাহলে এখানে এসে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে x³ প্লাস 1/x³ এর মান আমরা বের করব। তো এটার সূত্র হচ্ছে x প্লাস 1/x, এটা হোল কিউব, মাইনাস 3x 1/x, x প্লাস 1/x। হ্যাঁ, তাহলে এখানে আপনার হচ্ছে বা এটা আমরা যদি লসাগু করি তাহলে এখানে x³ হবে, তাহলে এটা হবে x⁶ প্লাস 1 ইকুয়াল টু এটার মান হচ্ছে আমাদের 2√3, এটা হোল কিউব মাইনাস 3 ইন্টু 2√3। তাহলে এখানে আমাদের থাকছে কি x⁶ প্লাস 1 তো থাকবেই, আর এখানে এটা আপনার হচ্ছে 8 আর হচ্ছে আপনার 3√3, অর্থাৎ 3 × 24√3 থেকে এটা 6√3 বাদ যাবে, তাহলে এখানে থাকবে আমাদের 18√3। আমরা হচ্ছে অঙ্কের প্রথম যে অংশটুকু এইটুকুর মানটা পেয়ে গেছি, এইটুকুর মানটা হচ্ছে আমাদের 18√3, এখানে আমরা লিখেও রাখতে পারি। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে পরের অংশটুকু কাজ করব, পরের অংশটুকু কাজ করে তখন মাইনাস করে দিলে আমাদের হয়ে যাবে। আচ্ছা, তো পরের অংশটুকু আমাদের কি আছে? পরের অংশটুকু আছে আপনার হচ্ছে x⁴, তাহলে আমরা প্রথমে আগে x² প্লাস 1/x² এর মানটা বের করব। এইটার সূত্র হচ্ছে x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x 1/x। তাহলে এখানে আমরা বা এটা লসাগু করব, x² লসাগু করলে x⁴ প্লাস 1, এইটার মান হচ্ছে 2√3, এটা হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে এখানে আপনার হচ্ছে এটা 4 আর 3 মানে 12 থেকে 2 বাদ দিলে তাহলে এটার মান দাঁড়াবে হচ্ছে 10।
তার মানে এটার মান পেয়ে গেলাম আমরা 10। এখন আমরা প্রদত্ত রাশিতে মানটা বসাবো। তো প্রদত্ত রাশিটা আমাদের কি? রাশিটা হচ্ছে x⁶ + 1, আর এটা x³ মাইনাস হচ্ছে √2, এটা হচ্ছে x⁴ + 1 ডিভাইডেড বাই x²। তাহলে এইটার মান ছিল আমাদের 18√3, আর এটার মান ছিল 10, আর এটার হচ্ছে 2। তো এইভাবে রাখলেই হবে, অসুবিধা নেই। এখান থেকে আপনার হচ্ছে যদি আপনি এই 10 আর এর মধ্যে থেকে কমন নিতে পারেন, 2 যদি সামনে কমন নেন তাহলে এটা হচ্ছে 9√3, আর এটা হচ্ছে 5√2। এভাবে রাখতে পারেন। তো যেভাবে রাখলে একই উত্তর হচ্ছে আর কি। আচ্ছা, এরপর একটা উৎপাদক ছিল। তো উৎপাদকটা বলছে যে আপনার প্রথমে x³, তারপরে 4 + √3x²। আচ্ছা, অঙ্কে আবার x² ছিল না, কিন্তু এখানে দেখেন আমাদের যে ধারাবাহিকভাবে গেলে x² আসবে, মানে x³ আছে, তারপরটা x² হবে, তারপরটা √3x হবে, তারপরটা x থাকবে না, অর্থাৎ x² মিসিং করছে তারা। তো এখানে আমরা প্রথমে লিখব x³ প্লাস এটা গুণ করে দেব। তাহলে গুণ করে দিলে এখানে √3 সাথে x² হবে, অর্থাৎ √3x², আর 4 এর সাথে গুণ করলে হচ্ছে 4x²। আচ্ছা, তারপরে প্লাস এইটা আর এইটা গুণ করে দেব, তাহলে এখানে হচ্ছে 4√3 তার সাথে একটা x, প্লাস হচ্ছে 3 না √3 তার সাথে আর একটা √3 তার সাথে হচ্ছে x, প্লাস হচ্ছে 3√3। আচ্ছা, তাহলে এখানে আপনার হচ্ছে কমন যাচ্ছে কি এই দুইটার থেকে x² কমন নিলে x প্লাস √3, এখান থেকে আপনার কমন যাচ্ছে হচ্ছে 4x, তাহলে এটা হচ্ছে x প্লাস √3, আর এখান থেকে কমন যাচ্ছে আপনার হচ্ছে এই দুইটা মিলে তো 3 হয়ে যাবে, আপনার √3 3 হয়ে যাবে, তাহলে 3 কমন নিয়ে নিলে হচ্ছে x প্লাস √3। তাহলে এখান থেকে আমরা বলতে পারি x প্লাস √3, আর এটা হবে x² প্লাস 4x প্লাস 3। এরপরে আমরা হচ্ছে এটাকে ভাঙবো, x প্লাস √3, এটা হচ্ছে x² প্লাস 3x প্লাস x প্লাস 1। তাহলে এখানে আপনার x প্লাস √3, আর এটা আবার কমন নিলে হবে x প্লাস 3 একটা, আর এটা হবে x প্লাস 1 একটা। এই হচ্ছে আমাদের উৎপাদক। তো এই 4টা অঙ্কই ছিল। তো এরপরে আমাদের বাংলা ছিল, আমরা বাংলাতে চলে যাব। তো বাংলায় শুরুতেই ছিল সংক্ষিপ্ত উত্তর দিন। প্রথম প্রশ্ন বলছে কোন কারণে সাধু ও চলিত ভাষার মধ্যে পার্থক্য ঘটে? সাধু ও চলিত ভাষার মধ্যে পার্থক্য ঘটার কয়েকটা কারণ আছে, তার মধ্যে মূল কারণটা হচ্ছে সর্বনাম ও ক্রিয়াপদের ব্যবহারে। সাধু ভাষাতে সর্বনাম এবং ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহার হয়, চলিত ভাষাতে সংক্ষিপ্ত রূপ ব্যবহার হয়, এটাই বেশি পার্থক্য ঘটায়। কোন বর্ণের নিজস্ব কোনো ধ্বনি নেই, এটা হবে ইয়। বাংলা সাহিত্যের প্রথম ব্যাকরণ গ্রন্থের নাম কি? এটা হচ্ছে মনোয়াল দাসম সহ রচিত ভকেবুলারিও ইম ইডিয়ামা বেঙ্গলি ই পর্তুগিজ ডিভিডিও ইম ডুয়া স্পার্টেস। উনি প্রথম হচ্ছে পর্তুগালের লিসবন থেকে বাংলা সাহিত্যের প্রথম ব্যাকরণ গ্রন্থ প্রকাশ করেন। কোন বিরাম চিহ্নের ক্ষেত্রে বিরাম নিতে হয় না? এটা হচ্ছে হাইপেন এবং ইলেক চিহ্নের ক্ষেত্রে। এরপরে অর্থসহ বাক্য রচনা করুন, মানে বাগধারা ছিল। প্রথম বলছে গরজ বড় বালাই, এটার অর্থ হচ্ছে প্রয়োজন বড় বাধ্যবাধকতা, মানে প্রয়োজন কোনো আইন মানে না, নেসেসিটি নোজ নো ল। তো এটার বাক্য রচনা হচ্ছে বাবার অসুস্থতার কারণে অর্থ অভাবে জর্জরিত রফিককে তার ইচ্ছার বিরুদ্ধে হলেও জমি বিক্রি করতে হলো, সত্যি গরজ বড় বালাই। তারপরে ছিল ভেজা চুলে খোপা বাঁধা, এটার অর্থ হচ্ছে বৃথা চেষ্টা, পরীক্ষার ভালো ফল করার জন্য সারা বছর না পড়ে শুধু এক রাত জেগে থাকা মানে হচ্ছে ভেজা চুলে খোপা বাঁধার মতো। এরপরে বলছে উজানের কই, এটা হচ্ছে সহজলভ্য, শহরে ভালো চাকরি পাওয়া আজকাল উজানের কই ধরার মতো ব্যাপার না, অনেক চেষ্টা আর ভাগ্যের দরকার। আর টুপ ভুজঙ্গ, এটার অর্থ হচ্ছে নেশাগ্রস্ত,
ভুজঙ্গ অবস্থায় গাড়ি চালানো উচিত নয়। এরপরে আমরা চলে আসি ব্যাস বাক্য সহ সমাসের নাম লিখুন। প্রথমে ছিল ঘর জামাই, এটা হবে ঘরে আশ্রিত জামাই। মধ্যপদলোপী কর্মধারয় সমাস। মাথায় পাগড়ি যার অলোক মুরব্বী সমাস। পরোক্ষ অক্ষীর অগোচরে অব্যয়ীভাব সমাস। এবং দর্শন মাত্র, এটা হচ্ছে কেবল দর্শন নিত্য সমাস। 8 বলছে বাক্য সংকোচন করুন। প্রথমে ছিল অন্যের স্ত্রী দেখলে যে কাতর, এটা হবে পরস্ত্রী কাতর। ঘর্ষণজনিত সুগন্ধ, এটা হবে ঘ্রাণ। ক্রীড়াশীল তরঙ্গ, এটা এক কথায় প্রকাশ হবে চলর্মি। এবং গাছ ভেঙে পড়ার শব্দ হচ্ছে মর্মর। 9 বলছে সদন শব্দের 4টি সমার্থক শব্দ লিখুন। সদন মানে হচ্ছে বাড়ি, তাহলে 4টা সমার্থক শব্দ গৃহ, নিলয়, আবাস, বাড়ি, নিকেতন, অনেক কিছুই হয়। এরপরে 10-এ এসে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রথমে ছিল লটস অফ পিপল আর অ্যালার্জিক প্রন, মানে হচ্ছে চিংড়িতে অনেক মানুষের অ্যালার্জি আছে, এটা অ্যালার্জিক টু পন। দ্য লাইটস হ্যাভ বিন ব্লোন বাই দ্য স্ট্রং ওয়াইন্ড, অর্থাৎ হচ্ছে ঝড়ো বাতাসে বাতিটা নিভে গিয়েছে, তাহলে এটা হবে ব্লোন আউট। হি ইজ অ্যাফ্লিক্টেড গট, অর্থাৎ অ্যাফ্লিক্টেড উইথ হবে, অর্থাৎ হচ্ছে সে গেটে রোগে আক্রান্ত, গেটে বাত রোগে। তারপরে হচ্ছে ছিল আই হ্যাভ নো বায়াস লেট ম্যারেজ, এটা হবে বায়াস অ্যাগেনস্ট লেট ম্যারেজ। আচ্ছা, এরপরে 11 বলছে পুট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব ইন দ্য ব্র্যাকেটস। প্রথমে ছিল দ্য ইনিংস জাস্ট বিগিন, এটা হবে দ্য ইনিংস হ্যাজ জাস্ট বিগান। ইউর বাইসাইকেল নিডস রিপেয়ার, এটা হবে ইউর বাইসাইকেল নিডস টু বি রিপেয়ার্ড। হোয়ার ইউ গো ইয়েস্টারডে, এটা হবে হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে। এবং লাস্টে ছিল হচ্ছে যে এ লট অফ সুগার ফ্রম দ্য স্যাক স্টিল, এটা হবে ওয়াজ স্টোলেন, অর্থাৎ অনেকগুলো চিনি চুরি হয়ে গেছে। এরপরে হচ্ছে 12 বলছে মেক সেন্টেন্স উইথ মিনিং। প্রথমে ছিল হার্ড অ্যান্ড ফাস্ট, এটার অর্থ হচ্ছে রিজিড বা কঠোর বা অপরিবর্তনীয়। দেয়ার আর নো হার্ড অ্যান্ড ফাস্ট রুলস ইন আর্ট, ক্রিয়েটিভিটি নোজ নো বাউন্ডস, অর্থাৎ শিল্পে কোনো কঠোর এবং অপরিবর্তনীয় কোনো নিয়ম নেই, সৃজনশীলতার কোনো সীমা নেই। টু পে লিপ সার্ভিস টু সামওয়ান, লিপ সার্ভিস টু সামওয়ান মানে কাউকে মুখে মুখে সম্মান দেখানো, কাজে নয়, বা কোনো বিষয়ের প্রতি মুখে মুখে একটু গুরুত্ব দেওয়া কিন্তু কাজের দিকে নেই। মেনি পলিটিশিয়ানস পে লিপ সার্ভিস টু এনভায়রনমেন্টাল ইস্যু, অনেক রাজনীতিবিদই আছে যারা পরিবেশগত সমস্যাগুলিকে শুধু মুখে মুখেই সমর্থন দেয়। এরপরে হচ্ছে রেইজড ওয়ান্স আইব্রো, এটার অর্থ হচ্ছে বিস্ময় প্রকাশ করা বা সন্দেহ প্রকাশ করা, ভ্রু কুচকে যে সন্দেহ প্রকাশ করা সেটা। বলছে হি রেইজড হার আইব্রো হোয়েন হি ক্লেমড টু হ্যাভ ফিনিশড এন্টায়ার প্রজেক্ট ইন ওয়ান ডে, মানে যখন সে একদিনে পুরো কাজটা শেষ করবে বলল তখন সে তার বিস্ময় প্রকাশ করলো। উইথ ফ্লাইং কালার্স, সেটার অর্থ হচ্ছে অত্যন্ত সাফল্যের সাথে, মানে আপনি যেমনভাবে চাচ্ছিলেন, উইথ ডিস্টিংশন। তো এইটা হবে ডেসপাইট দ্য ডিফিকাল্ট এক্সাম শি পাসড উইথ ফ্লাইং কালার্স, অর্থাৎ পরীক্ষা কঠিন হওয়া সত্ত্বেও সে সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে। এরপরে আমরা চলে আসি 13তে, ট্রান্সলেশন ছিল। বলছে রাস্তায় অসচেতনভাবে হেঁটো না, ডোন্ট ওয়াক কেয়ারলেসলি অন দ্য রোড। গাইতে গাইতে গায়েন, বাজাতে বাজাতে বায়েন, এটার অর্থ হচ্ছে প্র্যাকটিস মেক্স পারফেক্ট। তুমি তাকে কতটা বুদ্ধিমান মনে করো, হাউ ইন্টেলিজেন্ট ডু ইউ কনসিডার হিম। এবং তারপরে ছিল হচ্ছে বৃষ্টি থামার সাথে সাথে তারা বাইরে গেল। অ্যাজ সুন অ্যাজ দ্য রেইন স্টপড দে ওয়েন্ট আউটসাইড। এরপরে 14তে সাধারণ জ্ঞান ছিল। বলছে অডোমিটার কি, অডোমিটারটা হচ্ছে একটা যন্ত্র যেটা গাড়ির কতটুকু দূরত্ব অতিক্রম করলো সেটা পরিমাপ করা যায়। 24তম বিশ্বকাপ ফুটবল কত সালে হবে, 2030 সালে। আইপিএল 2025-এর 33তম ম্যাচে কোন দুইটি দল অংশগ্রহণ করেছিল, এটা হবে মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। বিবিএস 2024 সালের তথ্য অনুসারে বাংলাদেশের কত শতাংশ পরিবার ইন্টারনেট ব্যবহার করে, এটা হবে হচ্ছে 52%। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করে কত তারিখে, এটা ঘোষণা করে 30শে জুলাই লিখিতভাবে, 29শে জুলাই মৌখিকভাবে বলা হলো, 30শে জুলাই রিটেন ঘোষণা করে এবং এটা পালন করা হয় 31শে জুলাই।
জেনকাস্ট কি? এটা হচ্ছে গুগলের ডিপ মাইন্ড গবেষণা ল্যাব সম্প্রতি জেনকাস্ট নামে একটা এআই ভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস মডেল তৈরি করেছে। সিরিয়াল পোর্টে পিন থাকে কয়টা? 9টা। ইউরোপীয় ইউনিয়ন মানে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করে কত তারিখে? এটা হবে 31শে জানুয়ারি 2020 সালে। তুরস্কের আইনসভার নাম কি? তুরস্কের আইনসভার নাম হচ্ছে তুর্কিয়ে বুজুগ মিলেত মেজলিসি, ইংরেজিতে বলা হয় গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি অফ তুর্কি। ইউএনভি অর্থাৎ ইউনাইটেড নেশনস ভলান্টিয়ার্স, এর সদর দপ্তর কোথায়? এটা হচ্ছে জার্মানির বন শহরে। এরপরে পূর্ণরূপ ছিল, প্রথমে ছিল হচ্ছে BCSIR, এটা হবে বাংলাদেশ কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। FAO ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। ISESCO এটা হচ্ছে ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। OAPSC এটার অর্থ হচ্ছে পূর্ণরূপ হচ্ছে অর্গানাইজেশন অফ আরব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। এবং SMTP এটা হচ্ছে সিঙ্গেল বা সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। তো এই ছিল হচ্ছে সাধারণ জ্ঞান সহ আজকের প্রশ্ন সমাধান। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সে আশা করে আজকের মতো শেষ করছি। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।